বাংলা লোকসংস্কৃতির সবচেয়ে জনপ্রিয় ও রসিক চরিত্রদের একজন গোপাল ভাঁড়। হাস্যরস, বুদ্ধি আর ব্যঙ্গাত্মক কৌতুকের মাধ্যমে যিনি আজও বাঙালির লোকগল্পে অমর হয়ে আছেন। তার গল্প এতটাই জনপ্রিয় যে বহু প্রবাদ, রসিকতা, এমনকি লোকবিশ্বাসেও তা জায়গা করে নিয়েছে। অনেকেই তাকে আরবের মোল্লা নাসিরুদ্দিন বা ভারতের বীরবলের সমতুল্য বলে মনে করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঐতিহাসিকভাবে জানা যায় গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতকে নদিয়া অঞ্চলের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার নবরত্ন সভার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্থান দিয়েছিলেন বলে প্রচলিত আছে। তিনি মূলত রাজসভায় মনোরঞ্জন, বুদ্ধির খেলা এবং ব্যঙ্গ রসিকতার মাধ্যমে সবাইকে আনন্দ দিতেন। সেই কারণে তাকে এক ধরনের রাজসভা ভাঁড় বা রসিক হিসাবে পরিচিত করা হয়। তবে গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা তা নিয়ে আজও গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে তিনি হয়তো একক কোনো ব্যক্তি নন, বরং একাধিক রসিক চরিত্রের সমন্বয়ে তৈরি একটি লোককল্পনা। ভাষাবিদ সুকুমার সেন মনে করেন, গোপাল ভাঁড়ের গল্পগুলোর মধ্যে ভাঁড় শব্দটি তাকে ঐতিহাসিক চরিত্রের চেয়ে লোকসাহিত্যের প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছে। আবার কেউ কেউ মনে করেন গোপাল নামে কোনো নাপিত বংশীয় ব্যক্তি ছিলেন, যিনি বুদ্ধি ও রসিকতার জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। তার জন্ম, পরিবার, স্ত্রী বা জীবন সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য আজও পাওয়া যায় না। কিন্তু লোককথায় তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, চটপটে এবং তীক্ষ্ণ ব্যঙ্গবিদ্যার অধিকারী। তার অনেক গল্প আজও প্রবাদে পরিণত হয়েছে। কৃষ্ণনগরের রাজপ্রাসাদের সামনে তার একটি ভাস্কর্য রয়েছে বলে জানা যায়, যা এখনো দর্শনার্থীদের আকর্ষণ করে। পরবর্তীতে ঘূর্ণি এলাকায় তার নতুন মূর্তিও স্থাপন করা হয়। তবে গোপাল ভাঁড়কে ঘিরে একটি ভিন্ন ও অনেক বেশি নাটকীয় লোককথাও প্রচলিত আছে, যেখানে তার নাম জড়িয়ে যায় নবাব সিরাজউদ্দৌলার দরবারের সঙ্গে। এই কাহিনী অনুযায়ী সময়টা ছিল 1757 সালের কাছাকাছি। তখন বাংলার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। রাজনৈতিকভাবে তখন বাংলা ছিল চরম অস্থিরতায়। মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ এবং ঘসেটি বেগমদের ষড়যন্ত্রে নবাবকে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া চলছিল। ঠিক এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের সঙ্গে সহযোগিতার সিদ্ধান্ত নেন বলে লোককথাই বলা হয়। রাজা কৃষ্ণচন্দ্রের এই সিদ্ধান্তে তার সভা সদস্যরা সবাই সমর্থন দিলেও গোপাল ভাঁড় ছিলেন সম্পূর্ণ বিরোধী। তিনি রাজাকে বারবার সতর্ক করেন যে ইংরেজরা একবার ঢুকলে তাদের সরানো কঠিন হবে। তিনি বলেন, তারা গায়ে সূচের মতো ঢুকে পরে কুঠার হয়ে বের হবে। তাই নিজের দেশের নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সহায়তা করা ভয়ঙ্কর ভুল হবে। কিন্তু রাজা তার কথা শোনেননি, বরং সভা সদস্যদের সামনে গোপালকে ব্যঙ্গ করে বলা হয়, তিনি যদি নবাব সিরাজউদ্দৌলাকে গিয়ে মুখ ভেঙচি দিতে পারেন তবে রাজা তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এটি ছিল এক ধরনের চ্যালেঞ্জ। এই শর্ত পূরণ করতে গোপাল মুর্শিদাবাদের দিকে রওনা হয়। সেখানে গিয়ে নবাবের প্রাসাদ হীরাঝিলের রক্ষীদের বাধার মুখে পড়েন। ভেতরে প্রবেশ করতে না পেরে এক পর্যায়ে তিনি একজন রক্ষীকে কামড় দেন। পরে তাকে আটক করে নবাবের সামনে আনা হয়। নবাব তাকে জিজ্ঞেস করেন, তিনি কে, কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন। কিন্তু গোপাল কোনো উত্তর না দিয়ে হঠাৎ করে নবাবকে মুখ ভেঙচি দেন। নবাব বিস্মিত হন এবং আবার প্রশ্ন করেন, কিন্তু গোপাল আবারও একই আচরণ করেন। এতে দরবারে উত্তেজনা তৈরি হয়। নবাব তাকে বন্দী করার নির্দেশ দেন এবং পরদিন তার বিচার ও শাস্তির কথা বলা হয়। এই সময় গোপাল একটি কৌশল নেন। তিনি মির্জাফরকে বলেন যে তিনি এসেছিলেন ষড়যন্ত্র ফাঁস করতে, কিন্তু এখন তিনি কিছু বলবেন না, কারণ এতে কৃষ্ণচন্দ্রের ক্ষতি হতে পারে। এই কথায় মির্জাফর বিভ্রান্ত হন এবং নবাবকে বলেন গোপাল অপমান করেছে। পরদিন ফাঁসির প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে নবাব লক্ষ্য করেন গোপাল কোনো ভয় পাচ্ছে না, বরং একইভাবে মুখ ভেঙচি দিচ্ছে। এতে নবাব সন্দেহ করেন তিনি হয়তো মানসিকভাবে অসুস্থ। তিনি একজন কবিরাজকে ডেকে পরীক্ষা করান। কবিরাজ ঘোষণা করেন গোপাল একজন উন্মাদ। এই রায়ের পর তার ফাঁসি স্থগিত হয় এবং তাকে মুক্তি দেওয়া হয় বলে লোককথা প্রচলিত।
এরপর গোপাল ফিরে আসেন কৃষ্ণনগরে, কিন্তু দেখা যায় রাজা কৃষ্ণচন্দ্র তখনও তার রাজনৈতিক অবস্থান বদলাননি। এতে গোপাল গভীরভাবে হতাশ হন। তিনি সিদ্ধান্ত নেন রাজসভায় আর ফিরবেন না। এরপর এক রাতেই পরিবার সহ কৃষ্ণনগর ত্যাগ করেন। লোককথা অনুযায়ী এরপর তার আর কোনো নিশ্চিত উপস্থিতির তথ্য পাওয়া যায়নি। এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক ব্যঙ্গ। গবেষকদের মতে এই ধরনের কাহিনী আসলে সেই সময়ের ক্ষমতার দ্বন্দ্ব, রাজনীতি এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়ার প্রতীকীরূপ। গোপাল ভাঁড় এখানে শুধু একজন ব্যক্তি নন, বরং সত্য ও বুদ্ধির প্রতীকী হিসেবে উপস্থিত। ইতিহাস বলে অনেক সময় গোপালের গল্পগুলো বাস্তব ও কল্পনার মিশ্রণ, তাই তার অস্তিত্ব নিয়ে নিশ্চিত প্রমাণ না থাকলেও তার প্রভাব লোকসংস্কৃতিতে অত্যন্ত শক্তিশালী। বাংলা লোককথার এই চরিত্র আজও বেঁচে আছে গল্পে, নাটকে, কার্টুনে এবং মানুষের মুখে মুখে, বাস্তব হোক বা কল্পনা। গোপাল ভাঁড় আজও বাঙালির রসবোধ, বুদ্ধি এবং ব্যঙ্গের এক চিরন্তন প্রতীক। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।